শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন তা গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের রায়ে ব্যাপক অসন্তোষ প্রকাশ করে বিকল্প পথ বেছে নিয়েছেন ট্রাম্প। রায়ের কয়েক ঘন্টার মাথায় সব দেশের পণ্যের উপর 1974 সালের বাণিজ্য আইন প্রয়োগের মাধ্যমে নতুন করে 10% শুল্ক আরোপ করার ঘোষণা দেন তিনি। আর শনিবার তা আরও বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। নতুন শুল্ক 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি করেছে 9 ফেব্রুয়ারি। সেই চুক্তি অনুযায়ী বাংলাদেশের উপর দেশটির পাল্টা শুল্কের হার 19%। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তির ভবিষ্যৎ কি, শুল্ক হারের প্রভাবই বা কী হতে পারে, এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই বিজনেস আওয়ারে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মাহমুদ হাসান। জনাব মাহমুদ হাসান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে ট্রাম্পের শুল্ক হারের যে পরিবর্তন এবং যুক্তরাষ্ট্রের আদালত যে তার পাল্টা শুল্ক বাতিল করে দিল, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। দেখুন, এই যে ডেভেলপমেন্টটা হয়েছে, নিঃসন্দেহে এটা তো একটা পজিটিভ ডেভেলপমেন্ট। পার্টিকুলারলি ইউএস এনভায়রনমেন্টের কথা চিন্তা করলে আপনি দেখেন যে দীর্ঘদিন যাবত একটা মাল্টিল্যাটারাল বিজনেস এনভায়রনমেন্ট একটা কিন্তু ছিল। সেখান থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জনাব ট্রাম্প উনি কিন্তু একটু বাইল্যাটারাল ট্রেডের দিকে আপনার ধাবিত হচ্ছিল এবং সম্পূর্ণ বিশ্বের যে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, এতদিনের যে একটা প্রাপ্তি ছিল, সেটাকে কিন্তু একদম তছনছ করে ভণ্ডুল করে দিল। যেখানে আমাদের মতো স্বল্প উন্নত দেশ বা আমাদের মতো যে এলডিসি কান্ট্রি, এগুলোকে কিন্তু প্রচন্ড পরিমাণ ঝামেলায় ফেলে দিয়েছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাইয়েস্ট কোর্ট যে বলেছে যে প্রেসিডেন্টের এই অথরিটিটা নাই, তো এটা আপনার মনে করেন সমগ্র বিশ্বের জন্যই কিন্তু আপনার খুবই পজিটিভ একটা নিউজ। তো এটা মাধ্যমে যে হলো যে এতদিন ধরে যে বিশ্বে যে একটা বাণিজ্যের অর্ডার চলছিল, সেখানে ফিরে যাওয়ার একটা সুযোগ তৈরি হলো। এখন দেখা যাক যে পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মহোদয় বা তার যারা উপদেষ্টা আছে তারা কোন দিকে যায়, কারণ তারা তো বিভিন্ন অন্য যে অল্টারনেটিভ তাদের অথরিটি আছে ওগুলো নিয়ে বেশ হম্বিতম্বি করছে। তো ওইখানটায় আপনার মনে করেন আবার কি রকম করে ওনারা কোন স্টেপ নেয়, তাতে ওয়ার্ল্ডের এন্টায়ার বিজনেস এনভায়রনমেন্টটা আবার কতটা ডিস্ট্রাক্টেড হয়, সেটা একটু লক্ষ্য করার বিষয় আছে। আর আপনি যেটা বললেন যে আমাদের সাথে যে একটা বাইল্যাটারাল এগ্রিমেন্ট হয়েছে, এটার ভবিষ্যৎ কি দেখেন। পূর্ববর্তী সরকার জাস্ট চলে যাওয়া কয়েকদিন আগে তড়িঘড়ি করে একটা এগ্রিমেন্ট করলো এবং সেই এগ্রিমেন্টে কিন্তু যুক্তরাষ্ট্রের ওই কনসার্ন গুলাই অ্যাকোমোডেট করা হলো, যেখানে তারা বলছিল যে ব্যালেন্স অফ ট্রেড যেটা আছে সেটা যেহেতু আমাদের ফেভারে তাদের ফেভারে না, তো কাজী এটাকে একটা সমন্বয় করার জন্য তাদের ওখান থেকে আমাদের ইম্পোর্ট করতে হবে আমরা যদি এক্সপোর্ট করতে যাই। এখন দেখেন সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি আপনার হচ্ছে মেশিনারিজ অথবা আপনার মনে করেন ইকুইপমেন্ট ইম্পোর্ট করতে যাই, তাহলে হচ্ছে আমাদের দেশে আমরা যেভাবে ব্যবসা করি, আমরা মূলত চায়না বা ইউরোপিয়ান কিছু কান্ট্রি যেখানে মেশিনারিজ বা আপনার মনে করেন ইকুইপমেন্ট প্রাইস কম্পারেটিভলি লোয়ার থাকে এবং কোয়ালিটি আপনার ইউরোপিয়ান অরিজিন বা টার্কি এগুলো কিন্তু বেটার থাকে, ওগুলো করা হয়। যেটা ইউএস এর থেকে ইম্পোর্ট করলে যেমন একটা আপনার যাতায়াত ভাড়াটা অনেক বেশি, ফ্রেটটা পড়ে যায়, এট দ্য সেম টাইম মেশিনারির দামও কিন্তু বেশি, যদিও কোয়ালিটি ভালো বলে তারা দাবি করে। অন দা আদার হ্যান্ড ফুড গ্রেন অথবা যদি শিল্পের র ম্যাটেরিয়াল আমরা ইম্পোর্ট করতে যাই, সেক্ষেত্রেও দেখা যাবে আমাদের এই যে আপনার ফ্রেট যে ক্যারিং চার্জ, এটার জন্য কিন্তু আমাদের খরচ অনেক বেড়ে যায়। তো এই অবস্থায় কোন জিনিসটা আমাদের ইম্পোর্ট করা
ইকোনমিক্যালি ফিজিবল, এটা যে যাচাই বাছাই করার জন্য যে সময়টা দরকার ছিল, এই যে চুক্তিটার কথা বলছেন, ওই চুক্তিটা করার আগে কিন্তু ওই রকম প্রকৃত যাচাই বাছাই করা যায়নি। সেক্ষেত্রে আপনার মনে করেন বাংলাদেশের এই যে তড়িঘড়ি করে বাংলাদেশের দিক থেকে যে চুক্তিটা করা হয়েছে, এখানে বাংলাদেশের স্বার্থ অত রক্ষিত হয়েছে বলে ধরা যায় না। তারপরে ওই গভর্নমেন্ট, আমি বিশ্বাস করি একটা অনেস্ট ইন্টেনশন নিয়ে করছে, যেহেতু তাদের একটা রিলেশন ছিল, বাট প্রতিটা চুক্তি কিন্তু রিভিউ করার একটা সুযোগ থাকে। তো কাজেই বর্তমান গভর্নমেন্ট বৈশ্বিক অবস্থা দেখে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দেখে এবং আমাদের আরো যা যা অল্টারনেটিভ আছে ওগুলা যাচাই বাছাই করে এগুলা রিভিউ করার একটা সুযোগ নিশ্চয়ই আছে। এবং আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, উনি তো আপনার এই চুক্তিটা করার পিছনে ওয়ান অফ দা আপনার মনে করেন ইনফ্লুয়েন্সিয়াল পারসন ছিল, ওনার সাথে স্টেট ডিপার্টমেন্টের একটা রিলেশন আছে। তো কাজেই উনি যেহেতু অন্য একটা দায়িত্বে আছে এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা এটার সাথে রিলেটেডও বটে, তো কাজেই এক্ষেত্রে আপনার ইতিবাচক একটা রেজাল্ট পাওয়া যাবে বলে আমি মনে করি। বা সরকারের উচিত হবে আপনার যারা এক্সপার্ট টিম আছে এবং যারা ব্যবসায়ী মহল আছে তাদের সাথে আলাপ করে, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা না, বাংলাদেশের অর্থনীতির জন্য যেটা ইতিবাচক হবে এরকম একটা অবস্থান নিয়ে সামনে আগানো। জনাব মাহমুদ হাসান, এই যে এখন আসলে যেটি আমরা জানি যে বাংলাদেশের সাথে যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে, সেখানে চুক্তির পরে যেটা হয়েছে সেটি 20% থেকে 19%-তে নেমে এসেছে, অর্থাৎ 1% কমেছে। তো এখন যে অবৈধ ঘোষণা করা হলো তার এই সেক্ষেত্রে আসলে এখন তাহলে কত হবে, এটা যদি একটু পরিষ্কার করে বলতেন। মানে ট্রাম্প তো এখন 15% আরোপ করেছে সব দেশে, এটি বিষয়টা যদি আপনি একটু পরিষ্কার করে বলতেন যে এটির কাছে মানে এই বিষয়ে আপনাদের কাছে মানে পরিষ্কার কোনো মেসেজ আছে কিনা। আচ্ছা দেখুন, এখানে ভেরি ইম্পর্টেন্টলি যে আগে যখন উনি আপনার একটা শুল্ক আরোপ করেছিল বিভিন্ন দেশের প্রতি, অনেক বড় বড় আপনার মনে করেন হাইয়েস্ট রেটে করেছিল, ওইটার পরে ডেভেলপমেন্ট ছিল একটা বাইলাটারাল অ্যারেঞ্জমেন্ট। এখন বাইলাটারাল কোর্ট কোনটাকে আপনার অবৈধ ঘোষণা করছে, কোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করছে যে আগে হাইয়েস্ট রেটে একতরফা ভাবে যে শুল্কটা আরোপ করছিল সেটাকে কিন্তু সেই অথরিটিটাকে আপনার হচ্ছে কোর্ট হচ্ছে ইলিগাল হিসাবে বা আউট অফ অথরিটি হিসাবে ডিক্লেয়ার করেছে। কাজেই আপনার এই যে একটা পানিশেবল হাইয়েস্ট রেট করেছিল ওটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে। এট দ্য সেম টাইম এই যে বাইলাটারাল অ্যারেঞ্জমেন্ট যেটা হয়েছে এটার ব্যাপারে কিন্তু আপনার মনে করেন এখন পর্যন্ত কোর্টে চ্যালেঞ্জ হয়নি, বা এটা নিয়ে কিন্তু আপনার মনে করেন আমার যতটুকু জানা আছে স্বল্প জ্ঞান মতে, এটা নিয়ে কিন্তু কোর্ট এখন পর্যন্ত কোনো অর্ডার দেয়নি। তো কাজেই এই এখন মনে হয় যে আগের হাইয়েস্ট রেটটা যেহেতু ক্যান্সেল হয়েছে, এখন আমরা যে বাইলাটারাল যেটা করেছি এটা তো এখনো ইমপ্লিমেন্টেশন বাংলাদেশের দিক থেকে শুরু হয়নি বা ইউএস এর দিক থেকে শুরু হয়নি, জাস্ট ওইটা এগ্রিমেন্ট হয়েছে। কাজেই আপনার এখন যদি এজ অফ নাও ইন ফোর্স বলেন, তাহলে হচ্ছে যে ওই হাইয়েস্ট রেটটা তো ক্যান্সেল হয়ে গেছে, যেহেতু ওটা আউট অফ অথরিটি করা হয়েছে, এবং নতুন যে চুক্তি হয়েছে সেটাও যেহেতু এখনো বাস্তবায়ন হয়নি, কাজেই অন্য সব দেশের জন্য যেটা হবে আমাদের জন্য কিন্তু ওই স্ট্যাটাস কোটা রিজনেবলি ওটা বজায় আছে বলে আমার কাছে মনে হয়। এতে করে মানে রপ্তানিতে কোনো পরিবর্তন আসবে কিনা বা কোনো প্রভাব পড়বে কিনা? দেখুন, রপ্তানিতে তো অবশ্যই পরিবর্তন আসবে বা প্রভাব পড়বে, কারণ যখন আপনার এই যে অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল, যখন ভোক্তার কাছে আপনার আমাদের এক্সপোর্টকৃত আপনার পণ্যের দাম বেড়ে যাচ্ছিল, তখন কিন্তু আমরা আমাদের ওই অর্ডার গুলো কিছুটা কমে যাওয়ার দিকে যাচ্ছিল, যেহেতু কস্ট বেড়ে যাচ্ছিল, তার মানে মার্কেট হারাচ্ছিল। এখন যদি রেট কমে আসে অবশ্যই রপ্তানিতে সেখানে একটা পজিটিভ আপনার মনে করেন একটা প্রভাব পড়বে, যদি আমরা ওইভাবে নেগোসিয়েট করতে পারি। এবং এই যে বাইলাটারাল এগ্রিমেন্টটা হয়েছে এটা বাস্তবায়নের আগেই যদি আমরা স্টেট ডিপার্টমেন্টের সাথে কথা বলে এটাকে সমন্বয় করতে পারি, তাহলে এই বাইলাটারাল এগ্রিমেন্টের আন্ডারেও কিন্তু একটা ইতিবাচক সাড়া পাওয়ার
সুযোগ আছে, বাট এই বাইলাটারাল এগ্রিমেন্টটা আবার এক পাশে ফেলে রেখে রাখাটাও বোধহয় ঠিক হবে না। সেক্ষেত্রে যে জিনিসটা হবে, সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের রপ্তানিতে কিছু নেতিবাচক প্রভাব আসার সম্ভাবনা আছে, যেহেতু একটা গভর্নমেন্ট একদিক থেকে আপনার মনে করেন কিছু কমিটমেন্ট করেছে, বিশেষ করে ইম্পোর্টের কিছু কমিটমেন্ট করেছে, তো সেটার দিকেও বোধহয় নজর দেওয়ার বিষয় আছে, বা এখানে একটা ডিসকাশনের, নেগোসিয়েশনের খুব ভালো সুযোগ আছে। তো আমার মনে হয় যে আমাদের যে ইউএসএ আমাদের যে এম্বাসি আছে, ওই এম্বাসির যে ট্রেড ডিপার্টমেন্ট যারা দেখাশোনা করে, তাদের অতি দ্রুতই এটা নিয়ে আমার মনে হয় তারা অলরেডি কাজ শুরু করেছে। যদি শুরু না করে থাকে, তাহলে আপনার সরকারের কাছ থেকে, নতুন সরকারের কাছ থেকে নির্দেশনা নিয়ে তাদের খুব দ্রুত কাজ করা উচিত, এবং আপনার হচ্ছে ব্যবসায়ীদের জানানো উচিত এখন আসলে কোন অবস্থায় আমরা আছি। তো এটা জানানো উচিত বলে আমি মনে করি। ট্রাম্পের এইটা এই যে নতুন যেটি এখন ঘোষণা করেছেন, এটি তো 24 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তাহলে 24 ফেব্রুয়ারির পর কি বাংলাদেশের রপ্তানিকারকরা 15% রপ্তানি করতে পারবে বলে মনে করেন? আমাদের ওভাবে করে কাজ করতে হবে, তো অবশ্যই সেটা হওয়ার কথা, কারণ আমাদের যেহেতু এই যে বাইলেটারাল যে চুক্তিটা হয়েছে, ওটা যেহেতু ইমপ্লিমেন্টেশন শুরু হয়নি, তাহলে ইমপ্লিমেন্টেশন হওয়ার আগ পর্যন্ত এই যে নতুন যে শুল্ক ঘোষণা করছে, ওটার আন্ডারেই তো হবে। ইউএস কাস্টম ডিপার্টমেন্ট তো ওটাই ফলো করবে, যেহেতু আমাদের এই বাইলেটারাল এগ্রিমেন্টটা এখন পর্যন্ত বলবৎ হয়নি। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে ট্রাম্পের এই যে নতুন যে মানে শুল্ক হার, মানে যেটা সে এখন ঘোষণা করলো 15%, এটিও কি আদালত বাতিল করতে পারে? মানে কি মনে হয়, মানে সেখানে এটি বাতিল হওয়ার কোনো চান্স আছে কিনা বা থাকতে পারে কিনা? মানে আদালত তো যেই অ্যাপ্রোচে আগাচ্ছে, আদালতে ঠিক মতো প্রেস করলে আমার মনে হয় যে এটা চ্যালেঞ্জের মুখে পড়বে। এটা বাতিল হবে কিনা এটা তো স্পষ্টভাবে বলা যায় না, বাট আপনি নসুন বা স্পিরিটটা যদি দেখেন, তাহলে হওয়ার সম্ভাবনা আছে। এজন্য বলছি, কারণ ট্রাম্প যেভাবে করে ইউএস কে এন্টায়ার ওয়ার্ল্ড থেকে গুটিয়ে নিচ্ছে, এবং সে আমেরিকা ফার্স্ট বলে এন্টায়ার ওয়ার্ল্ডে কি রকম ডিস্ট্রাকশন তৈরি হচ্ছে, এটা তারা মাথায় নিচ্ছে না, তার অ্যাডভাইজাররা মাথায় নিচ্ছে না। এট দ্য সেম টাইম ইউএস কোর্টে যখন এটা চ্যালেঞ্জ হচ্ছে, এবং সেখানে যখন এনাফ যুক্তি তর্ক দেয়া হচ্ছে যে এতে ইউএস এর প্রভাব ওয়ার্ল্ড ওয়াইড আপনার একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং এন্টায়ার ওয়ার্ল্ড এফেক্টেড হবে, এন্ড লং রানে ইউএস ইকোনমিও এফেক্টেড হবে, এটা কগনিজেন্সে নিয়ে ইউএস সুপ্রিম কোর্ট যেহেতু আপনার ট্রাম্পের এই যে আরবিটারি যে ডিউটি ইম্পোজিশন, এটাকে আপনার যেহেতু বাতিল করে দিচ্ছে, কাজী আপনার আমার মনে হয় যে ভবিষ্যতে ওখান থেকেও ইতিবাচক কিছু আসার সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি। আমরা যেটা দেখেছিলাম যে যখন ট্রাম্পের এই বাড়তি শুল্ক বাংলাদেশের গুনতে হয়েছে সে দেশের আমদানিকারকদের, যারা বাংলাদেশ থেকে পোশাক নেয়, সেই ক্ষেত্রে তারা আমরা দেখেছি যে তারা প্রায়শই বিভিন্ন আমাদের দেশের যে যারা রপ্তানিকারক প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা আছেন, তাদের সাথে বিভিন্ন সময়ে তাদের একটি মানে এই শুল্কের একটি অংশ বাংলাদেশের রপ্তানিকারকদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন যেটা হলো, এখন তো কমে এসেছে, মানে যদি আপনি বলেন যে 24 তারিখ থেকে যদি নতুন এটি কার্যকর হয়, সেক্ষেত্রে তো এটি আরও কমে আসবে। এই বাস্তবতায় আসলে বাংলাদেশের পোশাক রপ্তানিকারক যারা, তাদের কি রপ্তানি বাড়বে কিনা, কি মনে হয় আপনার? বা এটি নিয়ে আসলে জটিলতা থাকবে কিনা, বা কোনো রকমের অনিশ্চয়তা তৈরি হবে কিনা? দেখুন, এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যে রপ্তানি যখন ক্রয় আদেশ থাকে, এবং সেখান থেকে যখন এটাকে আপনার এক্সপোর্ট করা হয়, এর মধ্যে একটা কিন্তু টাইমের গ্যাপ আছে। তো কাজেই আপনার এই 2-1 মাসে বা খুব দ্রুতই যে আপনার মনে করেন একটা প্রভাব পড়বে তা না। এখন যখন বাড়তি শুল্ক আপনার ইম্পোজ করা হয়েছিল, তখন আমদানিকারকরা এর কিছুটা অংশ আমাদের রপ্তানিকারকদের বা ম্যানুফ্যাকচারারদের উপর নেগোসিয়েট করে যেভাবে ইম্পোজ করেছে, আমাদের ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টারদের উচিত হবে ওই আমদানিকারকদের সাথে একটা ডিসকাশনে এনগেজ হওয়া, যে দেখো যখন বেড়েছিল তখন তুমি তো এর কিছু পোর্শন আমাদের উপর দিয়েছো, এখন আবার যেহেতু কমেছে
এটা আমাদেরকে কিছু লিভারেজ দাও বা কিছু সুযোগ সুবিধা দাও, এই ডিসকাশন করতে হবে। আর এট দ্য সেম টাইম যেহেতু মনে করেন এরকম এই কোরাইয়া দেশও তো আপনার মনে করেন একটা টাইম নিয়ে এই ইউএস এর ইম্পোর্টাররা আমাদের এক্সপোর্টারদের কাছে প্লেস করে, তো এবং এটা নিয়ে কিন্তু একটা প্ল্যানিং হয় যে আগামী 1 বছরে বা 2 বছরে বাংলাদেশ থেকে সে কি পরিমাণ ইম্পোর্ট করবে বা কোন ফ্যাক্টরি থেকে করবে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ডিসকাশন এবং প্ল্যানিং ডিসকাশন হয়। তো এই ডিসকাশনের মধ্যে অবশ্যই এটা একটা ইতিবাচক হিসাবে আসবে, যেহেতু ট্রাম্পের এই বাড়তি আরবিটারি শুল্কটা আর থাকছে না। কাজেই ইউএস ইম্পোর্টার যারা বাংলাদেশকে রিলায়েবল সোর্স হিসেবে চিন্তা করত এই আপনার গার্মেন্টস ইম্পোর্ট করার জন্য, তারা অবশ্যই পজিটিভলি দেখবে। অবশ্যই সেখানে আমাদের মার্কেটিং এনগেজমেন্টের একটা ব্যাপার আছে, সেটা করতে হবে। কারণ এই বাড়াটা কিন্তু শুধুমাত্র শুধু বাংলাদেশের উপর বাড়ছিল না বা কমাটাও বাংলাদেশের উপর কমছে না, এটা কিন্তু এন্টায়ার ওয়ার্ল্ডের উপর আপনার মনে করেন ইম্প্যাক্ট করছে। এবং এট দ্য সেম টাইম যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে বড় একটা আপনার মনে করেন বোঝাপড়ার ঘাটতি ছিল, ওর কিছুটা হলেও লিভারেজ কিন্তু আমরা নিব বলে চিন্তা করা হয়েছিল। এখন যেহেতু দুইটাই ইকুয়াল হয়ে গেছে, এই অবস্থায় আবার কি ইম্প্যাক্ট আসবে সেটাও কিন্তু চিন্তা করতে হবে। কারণ ওই যে ইন্ডিয়ার উপর একটা বাড়তি রেট ছিল, ওর প্রভাবে যদি বাংলাদেশে বাড়তি কোনো অর্ডার কোথাও এসে থাকে, সেখানেও ডিসকাশনটা ওই আপনার ইম্পোর্টারের ইউএস এর ইম্পোর্টারের সাথে করতে হবে যে দেখো তোমরা যে অর্ডারটা দিয়েছো ওই অনুসারে আমরা কিছু ব্যবস্থা নিয়েছি, কাজে এখনই হঠাৎ করে তোমরা অর্ডারগুলো আবার সরিয়ে নিও না। মানে এন্টায়ারলি এটা একটা মার্কেটিং এনগেজমেন্ট বা মার্কেটিং নেগোসিয়েশন বা স্কিলের উপর অনেক কিছু ডিপেন্ড করবে বলে আমার কাছে মনে হয়। জনাব মাহমুদ হাসান, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনায় ছিলাম যুক্তরাষ্ট্রের শুল্ক হার পরিবর্তন এবং প্রভাব, এ বিষয়ে নিয়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন মাহমুদ হাসান, অর্থনীতি বিশ্লেষক। জনাব মাহমুদ হাসান, আপনি আমাদের সাথে আছেন। আপনার সাথে আমরা আলোচনায় ছিলাম যে বিষয়গুলো নিয়ে, তার সাথে আরও কিছু বিষয় আপনার কাছে জানবো। তবে তার আগে আমাদের কাছে কিছু পত্রিকা শিরোনাম আছে, সেগুলো একটু দেখতে চাই। যে আজকের উল্লেখযোগ্য কয়েকটি শিরোনাম আমরা হাতে পেয়েছি, সেগুলো একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রতিদিনই শিরোনাম করেছে 21 ফেব্রুয়ারি পর্যন্ত রেমিটেন্স প্রবাহ 20.6% বৃদ্ধি পেয়েছে। আমরা পরের শিরোনামটি দেখব। সেখানে শিরোনাম করেছে বাংলা ট্রিবিউন, যেখানে তারা বলছে যে জ্বালানি সংকটে রান্নাঘর, ইফতার সেহরিতে বাড়ছে দুর্ভোগ। অর্থাৎ এই রমজান ঘিরে যে গ্যাসের তীব্র সংকট, সেই সংকটের প্রভাব যে রান্নাঘরে পড়েছে, ইফতার সেহরিতে পড়েছে, সেটি নিয়ে রিপোর্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি বণিক বার্তা রিপোর্ট করেছে মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর শুল্ক বৃদ্ধি মানবে না ইইউ। যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেই বিষয়টির উপরেই একটি শিরোনাম করেছে ইউর বাজারের নিয়ে। আমরা পরের শিরোনামটি দেখব। এটি করেছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। তারা বলছে যে ঋণ পূর্ণ তফসিল সুবিধা, ডাউন পেমেন্ট 1% নামালো বাংলাদেশ ব্যাংক। এর পরের শিরোনামটি দেখতে চাই, সেখানে তারা শিরোনাম করেছে কালের কণ্ঠ, যেখানে বলা হচ্ছে যে ফের বাড়লো সোনার দাম। অর্থাৎ স্বর্ণের দাম যে বৃদ্ধি পাচ্ছে, সেটি এখানে সবশেষ যে হার নির্ধারণ হয়েছে, মূল্যহার, সেটি নিয়ে রিপোর্ট করেছে। পরের কার্ডটি দেখব। সেখানে বাংলাদেশ প্রতিদিন এখানে বলছে যে নিলামে $123 মিলিয়ন ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। এবার আবার আলোচনায় ফিরতে চাই। জনাব মাহমুদ হাসান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, বাণিজ্য চুক্তি হয়েছে 9 ফেব্রুয়ারি, এই চুক্তির পরে আসলে এখন নতুন করে শুল্ক হার নিয়ে আবার যে নতুন একটি নাটকীয়তা আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসলে চুক্তির জায়গাটিতে যদি আমরা আসি, এই চুক্তি পরিবর্তন বা চুক্তি সংশোধনের কোনো সুযোগ কি বাংলাদেশের পক্ষে আছে, যেখানে যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি? দেখুন, অবশ্যই আছে। কারণ যেই পরিপ্রেক্ষিতে ওই চুক্তিটা করা হয়েছিল, ওই পরিপ্রেক্ষিত এখন চেঞ্জ হয়েছে। আর বিজনেস তো ইজ অল অ্যাবাউট নেগোসিয়েশন। তো কাজেই এখানে স্টেট ডিপার্টমেন্ট টু আওয়ার স্টেট ডিপার্টমেন্ট অবশ্যই এটা আপনার মনে করেন বিবেচনার বিষয় আছে। এবং ওই সময় চুক্তিটা যে অবস্থায় হয়েছে, যে চুক্তিটা না হলে যে পরিমাণ ট্যারিফ রেট হতো, চুক্তির মাধ্যমে সেই ট্যারিফ রেটটা কিন্তু কমানো হয়েছে।
বিশেষ করে ইউএস এর কটন ইউজ করে যখন আমরা কোনো এক্সপোর্ট করব সেখানে কিন্তু একটা জিরো ট্যারিফ দেওয়া হয়েছিল। তো ওখানে বা ওর সাথে আরো কিছু কঠিন কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। এখন ওই শর্তগুলো কতটা পরিবর্তন করা যাবে সেটা নিয়ে একটা কোশ্চেন থাকতে পারে। বা বাইরে বা বাংলাদেশের এক্সপোর্টের উপর নর্মাল এক্সপোর্ট যেখানে ইউএস কটন ইউজ করা হবে না, ও ক্ষেত্রে যে রেটটা ছিল ও রেটটা তো এমনিতেই কমে যাচ্ছে, এখন 10 থেকে 15% চলে আসছে 19% থেকে। আর আপনার যে কোনো চুক্তি কিন্তু আপনার সবসময় ওপেন ফর রিভিউ। একটা তো আপনার মনে করেন চুক্তিটি প্রোভাইড থাকে যে একটা পিরিয়ডিক্যাল রিভিউ আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি ওই চুক্তিবদ্ধ কান্ট্রিতে যদি আপনার গভর্নমেন্ট চেঞ্জ হয় সেটাও কিন্তু অনেক সময় একটা যুক্তিসঙ্গত বেস থাকে যে প্রতিটা চুক্তি রিভিউ করার ব্যাপারে, এবং ওখানে নতুন গভর্নমেন্টের যে আপনার ওই পার্টিকুলার দেশের সাথে যে একটা সম্পর্ক, ওই সম্পর্কটা কিন্তু বড় একটা প্রভাব ফেলে। তো কাজী এভাবে বোধহয় হাত গুটিয়ে থাকা উচিত হবে না যে এখন কিছু করার নাই। যেটা উচিত হবে একটা হোমওয়ার্ক করে, এবং কনসার্ন যে মহল আছে, পার্টিসিপেটিং যে পার্টি আছে, যেমন ব্যবসায়ীরা বা এক্সপোর্টাররা, তাদের সাথে আলাপ করে, ইকোনমিস্টদের সাথে আলাপ করে এবং ট্রেড এক্সপার্টদের সাথে আলাপ করে আপনার মনে করেন শক্ত একটা হোমওয়ার্ক করে এটা বোধহয় রিভিউ করার একটা সুযোগ আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। জনাব মাহমুদ হাসান, চুক্তিতে আসলে বাংলাদেশের স্বার্থ বিরোধী বা বাংলাদেশের সাথে এটি ভবিষ্যৎ ঝুঁকি বা অন্য দেশের সাথে সম্পর্ক খারাপ হওয়ার বিষয়ে, এই বিষয়গুলো যদি স্পষ্ট করতেন যে আসলে কি রয়েছে সেই চুক্তির মধ্যে। দেখুন, আমরা তো এই চুক্তিটা নাম্বার ওয়ান হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ইট ইজ নট এন পাবলিক ডকুমেন্ট, এটা কিন্তু এখনো পাবলিক ডোমেইনে আসেনি। আমরা পত্রিকান্তরে বা বিভিন্ন রিপোর্টে যেটা জানতে পেরেছি তার মধ্যে উদ্যোগের বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এখানে বলা আছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হয় এরকম কোন আপনার হচ্ছে অ্যারেঞ্জমেন্টে আপনার বাংলাদেশ যেতে হলে সেটা ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাথে আলাপ করতে হবে। এই যে একটা ভেগ টার্ম আছে, এইটা কিন্তু আপনার খুবই আপনার একটা স্পর্শকাতর আপনার প্রভিশন বলে আমি মনে করি। যেমন মনে করেন বাংলাদেশ যদি এখন মনে করে যে তার নিরাপত্তার স্বার্থে অথবা মনে করেন তার অর্থনীতির স্বার্থে এখন আপনার ইন্ডিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে, অথবা চায়নার সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে, অথবা টার্কির সাথে একটা এগ্রিমেন্ট করতে হবে, তাহলে এখানে বলা আছে যে এইটা আপনার মনে করেন ইউএস স্বার্থ বিরোধী হলে সেক্ষেত্রে আপনার মনে করেন কিছু রিজার্ভেশন দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা সোভার্জিন কান্ট্রিকে এভাবে করে একটা রেস্ট্রিকশনের মধ্যে ফেলে দেয়া, এটা খুবই একটা স্পর্শকাতর অ্যারেঞ্জমেন্ট। এবং এটা কিন্তু আমরা যে ওপেন ইকোনমিতে আপনার মনে করেন রান করি অর্থনৈতিক দিক থেকে, সেই নীতির পরিপন্থী নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে একটা পররাষ্ট্র নীতি আছে যে কারোর সাথে শত্রুতা না, সবার সাথে বন্ধুত্ব। তো এখানে আমরা কিন্তু কোন পার্টিকুলার আপনার কান্ট্রির উপর, কান্ট্রির কাছে জিম্মি না। এই ভেগ কন্ডিশনটা কিন্তু অনেক অর্থে আমাদেরকে কিছুটা হলেও আপনার মনে করেন জিম্মি অবস্থায় নিয়ে যেতে পারে বলে একটা আশঙ্কা থেকে যায়। তো এই বিষয়টা একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। সেকেন্ড আর একটা ইস্যু হচ্ছে যে এখানে যে আপনার মনে করেন অনেকে বিশেষজ্ঞ মহল থেকে ধরা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু হিউজ পরিমাণ ইম্পোর্ট চায়না থেকে করে থাকে, আর চায়না অলওয়েজ আপনার মনে করেন শত্রু ভাবাপন্ন কান্ট্রি হিসাবে ইউএস কনসিডার করে থাকে। তো এক্ষেত্রে আপনার মনে করেন ওটার একটা কোনো নেতিবাচক ইম্প্যাক্ট আসবে কিনা, তো সেটাও একটু ভেবে দেখা দরকার। বিশেষ করে আপনি জানেন যে আমাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা আছে এবং নিরাপত্তা নীতি তো আমাদের আছে। এই দুইটার নিরীক্ষে এই চুক্তিতে এরকম কি কি স্পর্শকাতর বা আশঙ্কাজনক বিষয় আছে সেটা বোধহয় যাচাই বাছাই করার দরকার আছে বলে আমার কাছে মনে হয়। আর বিগত সরকার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তার করা আইন
অথবা চুক্তি সবগুলোই তো এই যে রেগুলার গভর্নমেন্টকে রেটিফাই করতে হবে বা রিভিউ করতে হবে বা অ্যাকসেপ্ট করতে হবে, এরকম একটা প্রভিশন তো আছেই। তো সেখানে একটা সুযোগ কিন্তু থেকেই যায়। আর লাস্ট আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে যে ইউএর বাজারে বাংলাদেশের রপ্তানি যারা করছে, বিশেষ করে পোশাক রপ্তানি, সেখানে ভারতের সাথে যেহেতু চুক্তি হয়েছে ইউএর, সেক্ষেত্রে এই জায়গাটাতে আসলে বাংলাদেশের বাজার প্রতিযোগিতা বাড়বে কিনা, কি মনে হয় আপনার? না দেখুন, ওখানে আমি বলবো যে বাজার প্রতিযোগিতা বাড়বে না। আপনার স্বল্প মেয়াদে অবশ্য যেরকম আছে সেরকম 2-3 মাসের জন্য থাকতে পারে, বাট দীর্ঘ মেয়াদে যেহেতু আপনার মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হলেও অনেকগুলো প্রোডাক্ট এক্সপোর্টের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে আমাদের কম্পিট করতে হয় এবং খুবই ফায়ার্স কম্পিটিশন করতে হয়। কাজেই তারা যেহেতু কম্পারেটিভলি একটা আপনার এজ পেয়েছে, একটা বেটার অ্যারেঞ্জমেন্ট পেয়েছে, আমরা যদি ওরকম একটা বেটার অ্যারেঞ্জমেন্টে আমরা যদি যেতে না পারি, তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট ইউএই মার্কেটে একটা নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থেকে যায়। তো কাজেই এই নতুন গভর্নমেন্টের উচিত হবে যে ইউএই গভর্নমেন্টের সাথে ডায়ালগ ইনিশিয়েট করে ইমিডিয়েটলি ওই একটা একবার অ্যারেঞ্জমেন্টে যাওয়া, যাতে আমাদের এক্সপোর্টের উপর অ্যাটলিস্ট যেন কোনো নেতিবাচক প্রভাব না আসে। অনেক ধন্যবাদ জনাব মাহমুদ হাসান আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এবং দর্শকদেরকে। এবারে জানাবো শেয়ার বাজার আপডেট। শেয়ার বাজারের সবশেষ অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে আমরা দেখতে চাই এই মুহূর্তে কী রয়েছে অবস্থা। আমরা দেখতে পাচ্ছি ডিএসইএক্স ইন্ডেক্স সেটি এই মুহূর্তে 85 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5553 পয়েন্টে। আর ডিএসইএক্স ইন্ডেক্স সরিয়া সূচক 11 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1106 পয়েন্টে। DS30 ইন্ডেক্স 33 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 2137 পয়েন্টে। 707 কোটি টাকা লেনদেন হয়েছে। 347টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 21টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত আছে 22টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে জানাতে চাই মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজারের আপডেট। মুদ্রা বাজারের আপডেট যদি আমরা দেখি, এই মুহূর্তে মার্কিন ডলার 122 টাকা করে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 139 টাকা করে বিক্রি হচ্ছে 144 টাকায়, পাউন্ড 159 টাকা করে বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকা করে বিক্রি হচ্ছে 18 টাকায়, সৌদি রিয়াল 32 টাকা করে বিক্রি হচ্ছে 33 টাকা 20 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সায় করে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জানাবো স্বর্ণের দাম। স্বর্ণের দাম যদি আমরা দেখি, স্বর্ণের দাম আজকের বাজারে আবারও বেড়েছে কিছুটা। 22 ক্যারেট স্বর্ণের দাম সেটির দাম প্রতি ভরির দাম আছে 2,61,040 টাকা। 21 ক্যারেটের দাম 2,49,143 টাকা এবং 18 ক্যারেটের দাম আছে 1,66,911 টাকা এবং সনাতন প্রতি ভরির স্বর্ণের দাম আছে 1,74,785 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেটের রূপা সেটির দাম আজকের বাজারে রয়েছে প্রতি ভরি 6,706 টাকা। 21 ক্যারেটের দাম 6,415 টাকা। 18 ক্যারেটের দাম 5,482 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 4,082 টাকা। দর্শক, এবার জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। শেরপুরে স্বল্প সময়ে বেশি লাভ, উচ্চ বাজার দর ও জমির উর্বরতা বৃদ্ধির কারণে মটরশুঁটি চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। ভালো ফলন ও লাভজনক হওয়ায় আবাদ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। জেলা কৃষি বিভাগ আশা করছে আগামী বছর আরও বেশি জমিতে মটরশুঁটি চাষ হবে। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শেরপুর সদর উপজেলার বেতমারি ঘৌরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামের কৃষক হাজের আলী কৃষি বিভাগের সহযোগিতায় চলতি মৌসুমে 1 বিঘা জমিতে মটরশুঁটি চাষ করেছেন। এতে তার খরচ হয় প্রায় 4 থেকে 5 হাজার টাকা। খরচ বাদে 25 থেকে 30 হাজার টাকা লাভের আশা করছেন তিনি। আমি 1 বিঘা জমি আবাদ করছি, ভালো ফলন হয়েছে। বিক্রি করতে পারলে 1700-1800 টাকা মন যদি বিক্রি করা যায় তাহলে 20 থেকে 30 হাজার টাকা লাভবান হম। আমন ও বড় মৌসুমের মধ্যবর্তী ফসল মটরশুঁটি পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে রয়েছে প্রোটিন সহ ভিটামিন এ, বি, সি ও খনিজ পদার্থ। চলতি মৌসুমে মটরশুঁটিতে ভালো লাভের আশা করছেন কৃষক। 10,000 11,000 টাকার মতন খরচ, 25-26 হাজার টাকা বিক্রি ও। আমি কৃষি অফিস থেকে মটরশুঁটি সার বিছুন পাইছি, 1 বিঘা জমি আবাদ করছি, কালার ভালো হয়েছে।
কৃষি বিভাগ জানায় একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির উর্বরতা কমে গিয়ে উৎপাদন হ্রাস পায়, তাই কৃষককে বহুমুখী ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। এই ফসলটা হচ্ছে লিগুম জাতীয় ফসল, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এটা বায়ুমণ্ডল থেকে মাটিতে নোডিউল সরবরাহ করে থাকে, যার ফলে মাটির স্বাস্থ্য সুরক্ষা হয়। অর্থাৎ একদিকে তারা বোনাস ফসল পাচ্ছে কৃষকরা, অন্যদিকে মাটির স্বাস্থ্য সুরক্ষাটা হচ্ছে এই ফসল থেকে। এ বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু লাভজনক ফসল, এই জন্য আমাদের এই চর এলাকার যে উপজেলাগুলো আছে সেখানে এই যে কৃষকরা চাষ করতেছে এবং তাদেরকে আমরা এই বিষয়ে পরামর্শ প্রদান করতেছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 41 হেক্টর জমিতে মটরশুঁটি আবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জে ধানের পাশাপাশি কৃষকরা সরিষা চাষে আগ্রহ বেড়েছে। কম খরচে অধিক লাভ হওয়ায় সরিষা চাষে বাড়তি লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। এদিকে অধিক লাভের জন্য চাষিদের নানান পরামর্শের কথা জানাচ্ছেন কৃষি বিভাগ। সুনামগঞ্জের 12 উপজেলার গ্রামীণ এলাকার যেদিকে চোখ যায় সেদিকে মাঠ জুড়ে শুধু হলুদ সরিষা ফুলের সমারোহ। ধান চাষের জন্য সুপরিচিত সুনামগঞ্জ জেলায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছেন চাষিরা। তাদের দাবি, কম খরচে ভালো লাভ হওয়ায় সরিষা চাষে ঝুঁকছেন তারা। 5 বিঘা জমি করছি, এই কষ্টও কম এবং মনে খাটনিও কম, কিন্তু মনে আপনার এই পয়সার দিকে মোটামুটি মনে ধানের থেকে অনেক ভালো। শুধু লাভ নয়, তুলনামূলক স্বল্প সময়ে ও কম খরচে চাষযোগ্য এই তেল জাতীয় ফসলটি এখন কৃষকের বাড়তি আয়ের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। 10 বিঘার মতো সরিষা করছি। 10 বিঘা সরিষা করছি, আপনার প্রতি বিঘা মেজে প্রায় 8 থেকে 10 হাজার টাকা খরচ হয়। তো খরচটা বাদ দিয়ে আমি প্রতি বিঘার মেজে প্রায় 20,000-30,000 টাকার মতো প্রতি বিঘা মেজে পাই। প্রতি বছর এবার আমরা ফার্স্ট সরিষা চাষ করছি বিনা 11, তো আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। এদিকে অধিক লাভজনক হওয়ায় বিনা চাষে সরিষা আবাদে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানালেন কৃষি কর্মকর্তা। বিনা সরিষা 11 এবং বিনা সরিষা 12 এর বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর ফলে অত্র এলাকায় সরিষার চাষাবাদ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এভাবে কৃষকগণ বোরো এবং আমন মৌসুমের মাঝে অতিরিক্ত একটা ফসল সরিষা চাষ করতে পারছে এবং তারা ব্যাপকভাবে লাভবান হচ্ছে। চলতি মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় প্রায় 4043 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। টেক্সট রিপোর্ট, নিউজ 24। এ ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।